পার্লামেন্টারি ডিবেটে, এখানে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট কখনো করেননি এরকম কারা কারা আছেন? আচ্ছা, অনেকেই করেননি। আর ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট কখনো দেখেছেন বা ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের ব্যাপারে কিছুটা হইলেও আইডিয়া আছে এরকম কেউ থাকলে একটু হাত উঠান। আচ্ছা, অনেকে যারা ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট একটা হইলেও দেখছেন এরকম কেউ থাকলে একটু হাত উঠান। আচ্ছা, কিছু মানুষ হচ্ছে দেখছেন অথবা করছেন। সো এশিয়ান পার্লামেন্টারি ডিবেট আর ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের মধ্যে যেটা বেসিক পার্থক্য, সাধারণত আমরা জানি যে সংসদীয় বিতর্ক, যেটা কিনা আসলে কোনো একটা রাষ্ট্র পরিচালনার গণতান্ত্রিক ফরম্যাটে, কোনো একটা পার্লামেন্টের ফরম্যাটে হয়। সো পৃথিবীতে দুই ধরনের মডেলের সংসদ প্রধানত বিভক্ত, একটা হচ্ছে এককক্ষ বিশিষ্ট সংসদ আর একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমাদের বাংলাদেশ হচ্ছে এককক্ষ বিশিষ্ট সংসদ, আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ইউএসের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একটা উচ্চকক্ষ থাকে, একটা নিম্নকক্ষ থাকে। সো এই যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। সো এইখানেও একটা আপার হাউস আছে, একটা লোয়ার হাউস আছে। সো এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে দুইটা দল থাকে, বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে চারটা দল থাকে। কয়টা দল থাকে? জোরে একটু আওয়াজ করে বলেন, কয়টা দল থাকে? চারটা দল থাকে। চারটা দলের মধ্যে দুইটা সরকার দল থাকে, দুইটা বিরোধী দল থাকে। সো এই যে চারটা দলের বিভাজন, সবার উচ্চকক্ষে দুইটা দল থাকে। উচ্চকক্ষের মানে যে প্রথম দলটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট অথবা উচ্চকক্ষ সরকার দল। আর উচ্চকক্ষের সেকেন্ড যেই টিমটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ওপেনিং অপোজিশন অথবা উচ্চকক্ষ বিরোধী দল। এরপর নিচের হাউসে অর্থাৎ লোয়ার হাউসের প্রথম দলটাকে বলা হয় হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট অথবা নিম্নকক্ষ সরকার দল। আর লোয়ার হাউসের যেই অপোজিট বেঞ্চ সেটাকে বলা হয় হচ্ছে ক্লোজিং অপোজিশন অথবা নিম্নকক্ষ বিরোধী দল। সাধারণত আসলে আমরা বাংলা ব্যবহার করি না, ইংরেজিতেই বলা হয় ওপেনিং গভর্নমেন্ট, এরপর ওপেনিং অপোজিশন, এরপর ক্লোজিং গভর্নমেন্ট, এরপর ক্লোজিং অপোজিশন। সো চারটা দলে প্রত্যেকটা দলের সদস্য সংখ্যা থাকে হচ্ছে 2 জন, অর্থাৎ 2 জন করে বিতার্কিক এখানে বিতর্ক করে। এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে আমরা দেখছি যে প্রত্যেক দলে 3 জন বিতর্ক করে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে 2 জন করে বিতর্ক করে। সো চারটা দলে 2 জন করে বিতর্ক করলে মোট বিতর্ক করে একটা বিতর্কে 8 জন। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে 8 জন বক্তা বক্তব্য রাখে। সো বক্তব্যের সময় থাকে হচ্ছে 7 মিনিট করে। এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে সাধারণত গঠনমূলক পর্বে আমরা 5 মিনিট করে সময় রাখি, বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে স্ট্যান্ডার্ড ফরম্যাটে সবসময় সব বক্তা 7 মিনিট করেই বক্তব্য দেয়। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে কোনো রিবার্টাল রাউন্ড থাকে না বা কোনো রিপ্লাই স্পিচ থাকে না। সো বিপি ডিবেটে, এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে যেমন একটা যুক্তি খণ্ডন পর্ব থাকে, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে কোনো যুক্তি খণ্ডন পর্ব থাকে না। জাস্ট 8 জন বক্তা, তারা হচ্ছে পরপর হচ্ছে 7 মিনিট করে বক্তব্য দেয়। সুতরাং 56 মিনিটের বিতর্ক হয়। সো ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে সবার প্রথমত বক্তাদের সাথে আমরা একটু পরিচিত হব। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের প্রথম যেই বক্তা অর্থাৎ প্রথম যেই দল ওপেনিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারকে জেনুইনলি প্রাইম মিনিস্টার বলা হয়। অর্থাৎ স্বাভাবিকভাবেই মানে আমরা এপি ডিবেটেও যেমন প্রাইম মিনিস্টার থাকে, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের ওপেনিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারকে বলা হয় হচ্ছে প্রাইম মিনিস্টার। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে ওপেনিং গভর্নমেন্টের সেকেন্ড স্পিকারকে বলা হয় হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার। অর্থাৎ এটা এপি ডিবেটের মতোই, প্রধানমন্ত্রী আর মন্ত্রী। আর ঠিক একইভাবে উচ্চকক্ষের বিরোধী দল অর্থাৎ ওপেনিং অপোজিশনের ফার্স্ট স্পিকারকে বলা হয় হচ্ছে লিডার অফ দ্য অপোজিশন, ওপেনিং অপোজিশনের সেকেন্ড স্পিকারকে বলা হয় হচ্ছে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন। এই পর্যন্ত এপি ডিবেটের মতোই সিমিলার। সো ক্রোনোলজিটাও সিমিলার। সবার প্রথমে ওপেনিং গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার বক্তব্য দেয়, এরপর ওপেনিং অপোজিশন থেকে লিডার অফ দ্য অপোজিশন বক্তব্য দেয়, এরপর ওপেনিং গভর্নমেন্ট থেকে ডেপুটি প্রাইম মিনিস্টার বক্তব্য দেয়, এরপর ওপেনিং অপোজিশন থেকে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন বক্তব্য দেয়। এরপর ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারকে বলা হয় হচ্ছে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট সাইডের মেম্বার অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, এটা বলা হয় হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারকে। ক্লোজিং গভর্নমেন্টের সেকেন্ড স্পিকারকে বলা হয় হচ্ছে গভর্নমেন্ট হুইপ। ঠিক আছে, স্বাভাবিকভাবে আমরা এশিয়ান সংসদীয় বিতর্কের থার্ড স্পিকারকে হুইপ বলি। সো এই জায়গায় মানে এমপি মানে থার্ড স্পিকারকে আমরা একই সাথে এমপিও বলি বা হুইপও বলি, বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকার হচ্ছে গভর্নমেন্ট এমপি, সেকেন্ড স্পিকার গভর্নমেন্ট হুইপ। একইভাবে ক্লোজিং অপোজিশনের ফার্স্ট স্পিকার হচ্ছে অপোজিশন এমপি আর সেকেন্ড স্পিকার হচ্ছে অপোজিশন হুইপ। সো এই যে আপার হাউসের সবার লাস্টে বক্তব্য লাগছিল হচ্ছে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, অর্থাৎ
ওপেনিং অপোজিশনের সেকেন্ড স্পিকার ডেপুটি লিডার অফ দ্য অপোজিশনের পর বক্তব্য রাখবে ক্লোজিং গভর্নমেন্ট থেকে ক্লোজিং গভর্নমেন্টের মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এরপর বক্তব্য রাখবে ক্লোজিং অপোজিশন থেকে অপোজিশন মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এরপর বক্তব্য রাখবে ক্লোজিং গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট হুইপ। এরপর বক্তব্য রাখবে ক্লোজিং অপোজিশনের অপোজিশন হুইপ। সো এটা হচ্ছে বক্তব্যের ধারাবাহিকতা। সো এরপরে এখন আমরা বোঝার চেষ্টা করব যে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট আর ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের বিতর্কের মোটামুটি কাঠামোগত জায়গায় পার্থক্য কোথায়। এক নাম্বার যেটা খুবই স্পেসিফিক পার্থক্যের জায়গা, সেটা হচ্ছে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ থাকে, যদিও সেগুলোর চর্চাও এখন কম হয়। বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে কাঠামোগত জায়গাতেই পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ বলে কোনো কিছু থাকে না, শুধুমাত্র পয়েন্ট অফ ইনফরমেশান থাকে। ঠিক আছে, সো পয়েন্ট অফ ইনফরমেশান এশিয়ান পার্লামেন্টারি ডিবেটেও যেমন, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটেও সিমিলার। বাট এই জায়গাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু চারটা দলই একে অপরের সাথে কম্পিটিশন করতেছে। সো সবাই সবার প্রতিদ্বন্দ্বী, কিন্তু পয়েন্ট অফ ইনফরমেশান কেবলমাত্র অপোজিট সাইডের বেঞ্চের কাছে উঠানো যায়। অর্থাৎ আপনি যদি ওপেনিং গভর্নমেন্ট হন, তাহলে আপনি অপোজিট সাইডের যেই দুইটা বেঞ্চ আছে, অপোজিট সাইডের যেই চারজন বক্তা আছে, তাদের কাছে পয়েন্ট অফ ইনফরমেশান উঠাইতে পারবেন। আপনি ওপেনিং গভর্নমেন্ট হয়ে কখনো ক্লোজিং গভর্নমেন্টের কাছে পয়েন্ট অফ ইনফরমেশান উঠাইতে পারবেন না। ঠিক একইভাবে ক্লোজিং অপোজিশন হয়ে ওপেনিং অপোজিশনের কাছে কখনো পয়েন্ট অফ ইনফরমেশান উঠাইতে পারবেন না। শুধুমাত্র অপোজিট সাইডের দুইটা দলের কাছে পয়েন্ট অফ ইনফরমেশান উঠানো যাবে। ঠিক আছে, সো এরপর যেটা পার্থক্যের জায়গা, সেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে মোশনগুলা একটু ডিফারেন্ট হয়। মোশনগুলা সাধারণত একটু ব্রডার অ্যাসপেক্টে থাকে। অর্থাৎ এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে আমরা অনেক ন্যারো জায়গা, ন্যারো মোশন নিয়েও ডিবেট করি, অথবা মোশনে অনেক সময় ক্যারেক্টারাইজেশন বা সংজ্ঞায়নকে আমরা অনেক বেশি ন্যারো করে ফেলি। বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে আসলে গ্রাউন্ডটাকে ন্যারো ডাউন করার কোনো জায়গা নাই, কারণ চারটা দলকে যেহেতু কথা বলতে হবে, সুতরাং এখানে এমন মোশনগুলো দেওয়া হয় যেই মোশনগুলোতে হিউজ স্পেস থাকে কথা বলার জন্য। ঠিক আছে, সো প্রথমত আপনাদেরকে র্যাঙ্কিংটা বোঝা দরকার যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের ফলাফলটা কিভাবে হয়। এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে সাধারণত আমরা একটা দলকে বিজয়ী এবং একটা দলকে পরাজিত ঘোষণা করি। বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে র্যাঙ্কিং হয়, যেহেতু চারটা দল থাকে। সো এইখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 4 এইভাবে করে র্যাঙ্কিং করা হয়। অর্থাৎ কোন দলটা সবচাইতে বেশি ভালো করছে সেটার বেসিসে র্যাঙ্কিং করা হয়। সো যেই দলটা চারটা দলের মধ্যে র্যাঙ্ক 1 করে, তাকে সে 3 পয়েন্ট পায়। টুর্নামেন্টগুলোতে যখন হয় তখন র্যাঙ্ক 1 করলে 3 পয়েন্ট পায়, র্যাঙ্ক 2 করলে 2 পয়েন্ট পায়, র্যাঙ্ক 3 করলে 1 পয়েন্ট পায়, আর র্যাঙ্ক 4 করলে 0, কোনো স্কোর পায় না। সো র্যাঙ্ক 4 করা হচ্ছে ডিবেটটা টোটালি লুজ করা বা হারা। ঠিক আছে, সো এই জায়গাতে ডিবেটের জাজমেন্ট ম্যাট্রিক্সটা কীরকম হয় সেটা আপনাদের বোঝা দরকার। সো ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে আপনার প্রথমেই বলছি যে এমন একটা মোশন হইতে হবে যেই মোশনে আপার হাউসেই কথাবার্তা শেষ হয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, যেমন আমরা এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে এমন কিছু মোশনে ডিবেট করি যেগুলো খুব ন্যারো। যেমন ধরে নেন যে এমন মোশন থাকে যে এই সংসদ মনে করে ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত। ঠিক আছে, মোশনটাই অনেক ন্যারো। আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব নাকি করব না সেটা নিয়ে ডিবেট করতেছি, তারপরেও ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে কথা বলতেছি। সো এই বিতর্কে আসলে যদি আপনি বিপি ডিবেটে ডিবেট করতে যান, তাহলে দেখা যাচ্ছে আপার হাউস থেকেই কথাবার্তা বলার জায়গা শেষ হয়ে যাবে। অর্থাৎ লোয়ার হাউস এসে এখানে নতুন কোনো কন্ট্রিবিউশন মেক করার জায়গা খুব কম হবে। সো বিপি ডিবেটটা কেমন হইতে পারে? বিপি ডিবেটটা হইতে পারে এরকম ওভারঅল যে আসলে ছাত্র রাজনীতি ভালো নাকি খারাপ। অর্থাৎ আপনি যদি এটা নিয়ে বিতর্ক করেন যে আমরা ছাত্র রাজনীতি ভালো মনে করি যে ছাত্র রাজনীতিতে ভালো দিকের চাইতে খারাপ দিকই বেশি, তাহলে এটা একটা ব্রডার অ্যাসপেক্ট যে ছাত্র রাজনীতি অনেক বড় একটা জায়গা। এটা ক্যাম্পাসে হইতে পারে, ক্যাম্পাসের বাইরে হইতে পারে, এখানে ভালো দিক থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে। তখন কথা বলার মতো অনেকগুলা জায়গা তৈরি হইতে পারে। সো বিপি ডিবেটে মোস্ট অফ দ্য মোশন অনেক ইউনিভার্সাল গ্রাউন্ডে হয়, অনেক বড় বড় গ্রাউন্ড থাকে মোশনে ডিবেট করার জন্য। ঠিক আছে, সো ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটার আমরা স্পিকার রোলের দিকে যাব। ভাই আপনি স্লাইডটা কি বন্ধ করে ফেলছেন? স্লাইড চালুই করেছি। ফার্স্ট স্পিকারের যেটা কাজ সেটা যে এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের মতোই প্রাইম মিনিস্টার যেভাবে করে তার দায়িত্ব পালন করে, বাট সেই জায়গা থেকে ডিফারেন্সের জায়গা ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে কখনো কোনো ধরাবাঁধা সংজ্ঞায়ন করা যায় না।
অর্থাৎ এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা সংজ্ঞায়নের মাধ্যমে ফিক্স করে দিতে পারি যে না আমরা আজকে বাংলাদেশের সংসদে দাঁড়ায় কথা বলবো। মনে করেন এমন একটা মোশনে ডিবেট হইতেছে যে মানে এই সংসদ মনে করে যে পরিবেশবাদীদের জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য আরও বেশি আগ্রাসী পদক্ষেপ নেওয়া দরকার, ঠিক আছে। সো এরকম একটা মোশনে ডিবেট করার সময় আমরা এপি ডিবেটে অনেক সময় বলে ফেলি যে আমরা বাংলাদেশের সংসদ নিয়ে থেকে ডিবেট করতেছি, অথবা আমরা কেবলমাত্র বাংলাদেশের পরিবেশবাদী বা বাংলাদেশের পরিবেশবাদী আন্দোলনগুলো নিয়ে কথা বলবো। বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে হচ্ছে এরকমটা হয় না। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে যদি হচ্ছে মোশনে অলরেডি অ্যাক্টর সেট করে দেওয়া না থাকে, অর্থাৎ অনেক সময় মোশনে বলা থাকে যে এই সংসদ একজন পরিবেশবাদী হিসাবে আরও বেশি আগ্রাসী পদক্ষেপ নেবে, অথবা এই সংসদ জাতিসংঘ হিসাবে অমুক কাজ করবে, বা এই সংসদ বাংলাদেশ হিসাবে অনেক কিছু করবে বা কিছু একটা করবে। সো ওই সময় দেখা যায় যে মোশনে সংসদটাকে অলরেডি ডিফাইন করে দেওয়া আছে, অর্থাৎ কোনো না কোনো একটা অ্যাক্টর সেট করে দেওয়া আছে। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে কখনো কখনো অ্যাক্টর সেট করে দেওয়া থাকে, বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে যদি হচ্ছে অ্যাক্টর সেট করে না দেয়া থাকে তাহলে আসলে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে আসলে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো হচ্ছে একটা সংসদ সেট করে দিতে পারেন না, বা আপনি চাইলে নিজের ডিবেটের স্বার্থে কোনো একটা অ্যাক্টরকে সেট করে আপনি সেই অ্যাক্টরের লেন্স থেকে ডিবেটটা করতে পারেন, কিন্তু বাকি টিমগুলা আপনার ওই সংজ্ঞায়ন মেনে নিয়ে বা আপনার ওই বেঁধে দেওয়া অ্যাক্টর অনুযায়ী ডিবেট করতে বাধ্য না। অর্থাৎ এশিয়ান পার্লামেন্টারি ডিবেটে যেমন প্রধানমন্ত্রী যেই সংজ্ঞায়ন করে সেই সংজ্ঞায়ন মেনে নিয়ে সবাই বিতর্ক করতে বাধ্য, মানে যদি সংজ্ঞায়নটা হচ্ছে যৌক্তিক হয়। বাট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে বাকি দলগুলা হচ্ছে ওই ওপেনিং গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর সংজ্ঞায়ন মেনে নিয়ে ডিবেট করতে বাধ্য না, অর্থাৎ এই জায়গায় কোনো কিছু চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই। সো ডিফারেন্সটা হচ্ছে সুতরাং ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে চারটা দলের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কন্ট্রিবিউশনকে মেজার করার চেষ্টা করা হয় যে কোন দল সবচাইতে বেশি কন্ট্রিবিউট করতে পারছে। সো যার কারণে আপনাকে যদি মানে লোয়ার হাউসের কাছে কিন্তু অনেক সুযোগ থাকে, মানে যে আপনি যদি ওপেনিং আপার হাউস হন বা ওপেনিং গভর্নমেন্ট হন তখন কিন্তু আপনি কিন্তু লোয়ার হাউসকে রিবার্ট করতে পারেন না, কারণ লোয়ার হাউস এসে আপনার পরে বক্তব্য দিবে। লোয়ার হাউসকে যুক্তি খণ্ডন করার কোনো সুযোগ আপনার কাছে নাই, কিন্তু লোয়ার হাউস কিন্তু এসে আপার হাউসকে যুক্তিগুলা খণ্ডন করার সুযোগ পায়। যার কারণে আপনাকে যদি লোয়ার হাউসের চাইতে বেশি কন্ট্রিবিউশন মেক করতে হয় তাহলে আপনার গ্রাউন্ডটাকে অনেক বেশি ব্রডার করার চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনি যদি গ্রাউন্ডকে ন্যারো ডাউন করেন তাহলে এটা আপনার জন্য ডিসক্রেডিট। যার কারণে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে ক্যারেক্টারাইজেশন বা সংজ্ঞায়নটাকে অনেক বেশি ব্রডার অ্যাসপেক্টে করার চেষ্টা করতে হয়, যাতে করে অর্থাৎ আপনাকে সবচাইতে বেশি গ্রাউন্ড ডিবেটে কাভার করার চেষ্টা করতে হবে, যাতে করে বাকি তিনটা হাউসের চাইতে বা বাকি তিনটা দলের চাইতে আপনি কন্ট্রিবিউশনে বেশি আগায় থাকেন। সো তাহলে এক নাম্বার যেটা বিষয় যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে সংজ্ঞায়ন বা চরিত্রায়নকে ন্যারো ডাউন করার কোনো সুযোগ নাই, ন্যারো ডাউন করলে সেটা নিজের দলের জন্যই ডিসক্রেডিট, এটা হচ্ছে এক নাম্বার জায়গা। সো এই জায়গায় কোনো বাধা ধরো কোনো সংজ্ঞায়ন থাকার কোনো জায়গা নাই। সো এখন তাহলে আপনি যদি আপার হাউস হন তাহলে আপার হাউসে আপনার দায়িত্বগুলো এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের গভর্নমেন্টের মতোই। প্রাইম মিনিস্টার এসে এখানে ডিবেটের একটা রিজনেবল ক্যারেক্টারাইজেশন বা ভিজুয়ালাইজেশন দিয়ে তার সাইডের সর্বোচ্চ আর্গুমেন্ট সেট করার চেষ্টা করবে। সর্বোচ্চ আর্গুমেন্ট সবসময় না, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে শুধুমাত্র আর্গুমেন্টের সংখ্যা বাড়িয়ে লাভ নাই, বরং আপনাকে আর্গুমেন্টের ইম্পর্টেন্স প্রুফ করা লাগবে। অর্থাৎ আপনার একটা মোশনে 10-12টা আর্গুমেন্ট থাকতে পারে, কিন্তু 7 মিনিটের স্পিচে অথবা 7-14 মিনিটের স্পিচে 10-12টা আর্গুমেন্ট প্রুফ করা পসিবল না, বা 10-12টা আর্গুমেন্টকে অ্যানালাইজ করা পসিবল না। তাহলে আপনাকে মোস্ট ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টগুলো পিক করার চেষ্টা করতে হবে। আপনাকে দেখাইতে হবে যে আমি এই 4টা আর্গুমেন্ট এক্সপ্লেন করলাম বা 5টা আর্গুমেন্ট এক্সপ্লেন করলাম, এই 5টা আর্গুমেন্টই হচ্ছে এই বিতর্কের সবচাইতে ইম্পর্ট্যান্ট আর্গুমেন্ট। সো বিতর্কে আপনাকে ম্যাট্রিক্সকে এমনভাবে ক্যারেক্টারাইজ করা লাগবে বা এমনভাবে ভিজুয়ালাইজ করতে হবে যাতে করে আপনি জাজকে কনভিন্স করতে পারেন যে আপনি যে 4টা আর্গুমেন্টকে অ্যানালাইজ করছেন এই 4টা আর্গুমেন্টই হচ্ছে এই বিতর্কের সবচাইতে ইম্পর্ট্যান্ট আর্গুমেন্ট এবং এই 4টা আর্গুমেন্ট আপনি উইন করছেন। ঠিক আছে, এইরকম একটা অ্যানালজি হচ্ছে আপনাকে দেখানোর চেষ্টা করতে হবে। সো ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে ওপেনিং গভর্নমেন্টের দায়িত্ব এশিয়ান পার্লামেন্টারি গভর্নমেন্টের মতোই, কিন্তু এইখানে আপনাকে সবচাইতে ব্রডার গ্রাউন্ডকে কাভার করে ডিবেট করার চেষ্টা করতে হবে। 1, 2 আপনাকে সবচাইতে ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টগুলো পিক করার চেষ্টা করতে হবে এবং আপনাকে
একটা কম্পারেটিভ ম্যাট্রিক্স দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে বা একটা মাপকাঠি বা মানদণ্ড দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে জাজকে অথবা বিতর্কে এটা বোঝানো সম্ভব হয় যে আপনার সাইডের আর্গুমেন্টগুলাই মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিডার অফ দ্য অপোজিশন বা ওপেনিং অপোজিশনের কাজও হচ্ছে অনেকাংশে সিমিলার। সে এসে হচ্ছে এই যে প্রাইম মিনিস্টারকে রিবার্ট করবে, ক্যারেক্টারাইজেশনকে এক্সটেন্ড করবে, তাদের সাইডের দিকের হচ্ছে ম্যাট্রিক্স বা ফ্রেমিং করার চেষ্টা করবে। এরপর হচ্ছে সে মানে গভর্নমেন্ট ওপেনিং গভর্নমেন্টের আর্গুমেন্টগুলোকে রিবার্ট করার পাশাপাশি সেও অপোজিশন সাইডের মোস্ট ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টগুলো মানে ব্যাখ্যা করার চেষ্টা করবে। সে দেখানোর চেষ্টা করবে যে সে ওপেনিং গভর্নমেন্টের আর্গুমেন্টগুলো রিবার্ট করতে সক্ষম এবং সে হচ্ছে অপোজিশন সাইডের মোস্ট ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টগুলো হচ্ছে সে সেট করছে। এখন ওপেনিং গভর্নমেন্ট থেকে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনাকে কিছু প্রিবার্ট দিতে হবে। অর্থাৎ ধরে নেন যে ক্লোজিং অপোজিশন থেকে অনেক আর্গুমেন্ট আসতে পারে যেগুলো আপনি রিবার্ট করতে পারবেন না। আপনি হয়তো বা ওপেনিং অপোজিশনের আর্গুমেন্টকে রিবার্ট করতে পারবেন, বাট ক্লোজিং অপোজিশনের আর্গুমেন্টকে আপনি রিবার্ট করতে পারবেন না। সো ওই যে পূর্ব খণ্ডন বা প্রিবার্ট যেটা আমি বলি, অর্থাৎ যেই আর্গুমেন্টটা অলরেডি আসে নাই, হয়তোবা ওপেনিং অপোজিশন একটা আর্গুমেন্ট বলে নাই, বাট ওই আর্গুমেন্টটা এই ডিবেটে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ওই আর্গুমেন্টটা ওপেনিং অপোজিশন থেকে না আসলেও আপনি ধরে নিয়ে সেটা একটা প্রিবার্ট দিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনার টার্গেট থাকবে যে আপনার যেই ক্লোজিং গভর্নমেন্ট, সেই ক্লোজিং গভর্নমেন্টও কিন্তু আপনার কম্পিটিটর। সো ক্লোজিং গভর্নমেন্ট যেন এসে আপনার চাইতে বেটার কোনো আর্গুমেন্ট বা বেটার কোনো কেস মেক না করতে পারে, যার কারণে আপনি এমনভাবে ফ্রেমিং করার ট্রাই করবেন যাতে করে ক্লোজিং গভর্নমেন্ট আপনার বাহিরে এক্সক্লুসিভ কিছু না বলতে পারে। ঠিক আছে, অর্থাৎ ক্লোজিং গভর্নমেন্ট কিছু না কিছু নতুন বলবেই। মানে আপনি আসলে মানে আমরা অনেক সময় বিপি ডিবেটে কি করার চেষ্টা করি যে আমরা মনে করি যে আমরা এমন কেস দিব যে ক্লোজিং গভর্নমেন্ট বা ক্লোজিং হাউস এসে নতুন কিছু বলতে পারবেন না। এটা ভুল ধারণা, এটা কখনো করা পসিবল না। অর্থাৎ আপনি যত যা কিছুই বলে যান, ক্লোজিং গভর্নমেন্ট এসে কিছু না কিছু নতুন বলবেই, বাট আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি আপনার ফ্রেমিংটা এমনভাবে সাজাবেন যে ক্লোজিং গভর্নমেন্ট এসে নতুন যাই কিছু বলুক সেটা আপনার আর্গুমেন্টের চাইতে বেশি ইম্পর্টেন্ট হবে না। ঠিক আছে, অর্থাৎ ক্লোজিং গভর্নমেন্ট যেন আপনার কেসের কোনো এক্সক্লুসিভ এক্সটেনশন মেক না করতে পারে, এভাবে করে আপনার কেসটাকে ডেলিভার করার চেষ্টা করতে হবে। সো ওপেনিং অপোজিশনের ক্ষেত্রেও সেম। সো প্রাইম মিনিস্টার আগে বক্তব্য রাখবে, সংজ্ঞায়ন করবে, চরিত্রায়ন করবে, আর্গুমেন্ট দিবে, ম্যাট্রিক্স সেট করবে। লিডার অফ দ্য অপোজিশন আসবে, সে এসে প্রাইম মিনিস্টারের আর্গুমেন্টকে রিবার্ট দেওয়ার চেষ্টা করবে, তার সাইডের ক্যারেক্টারাইজেশন ফ্রেমিং দিয়ে তার আর্গুমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবে। ডেপুটি প্রাইম মিনিস্টার আসবে, ডেপুটি প্রাইম মিনিস্টার এসে লিডার অফ দ্য অপোজিশনকে আর্গুমেন্ট খণ্ডন করার চেষ্টা করবে এবং নিজের সাইডের আর্গুমেন্ট বা এক্সটেনশনগুলোকে আরও বেশি ইলাবোরেট করার চেষ্টা করবে, প্রিবার্ট বা পূর্বখণ্ডন দেওয়ার চেষ্টা করবে। ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন আসার পর সেও আসলে মন্ত্রীর আর্গুমেন্টগুলো খণ্ডন করার চেষ্টা করবে এবং তাদের সাইডের আর্গুমেন্টগুলোকে আরও বেশি এলাবোরেট করে প্রিবার্ট দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইটা হচ্ছে আপার হাউসের কাজগুলো হইতেছে এরকমটা সিমিলার। এখন লোয়ার হাউস, সো লোয়ার হাউসের কাজটা হইতেছে অনেক বেশি ডিফারেন্ট, কারণ অলরেডি এই মোশনে একটা গভর্নমেন্ট সাইড একটা অপোজিশন সাইড হচ্ছে। সবাইকে একটু আমার দিকে কনসেন্ট্রেশন দেওয়া লাগবে, মানে ওই দিকে আসলে কিছু নাই। হয়তো বা এরকম হইতে পারে যে আপনারা আমার কথা বুঝতেছেন না, যদি না বুঝেন তাহলে হচ্ছে এখনও চাইলে কোশ্চেন করতে পারেন, অর্থাৎ সবার শেষে কোশ্চেন করার সুযোগ থাকবে। কারো যদি কোশ্চেন থাকে তাহলে কেউ মাইক্রোফোন নিয়ে কোশ্চেন করতে পারবেন। ও স্লো বলতে কি মানে আমি ধীরে বলবো নাকি আওয়াজ কম করব? ও আচ্ছা, স্পিডটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি স্পিড কমই রাখছি, কারণ হচ্ছে যে যা কিছু আমি বলতেছি এইগুলাতে আসলে খুব বেশি নতুন কিছু বোঝার নাই। অর্থাৎ আপার হাউসের দুইটা মানে বেঞ্চের মধ্যে এই দুইটা জিনিসই এক্সক্লুসিভ ছিল। এক হইতেছে আপনার গ্রাউন্ড ন্যারো করা যাবে না, অর্থাৎ বাধা ধরা কোনো সংজ্ঞায়নে ডিবেট করা যাবে না। এখানে ক্যারেক্টারাইজেশনকে আরও বেশি ব্রডার করার চেষ্টা করতে হবে, অর্থাৎ বিপি ডিবেটে যে যত বেশি গ্রাউন্ড কভার করতে পারবে তার মার্ক তত বেশি বাড়বে। ঠিক আছে, এশিয়ান পার্লামেন্টের ডিবেটে আপনি নির্দিষ্ট একটা ছোট গ্রাউন্ডে নিয়ে এসে ওই ছোট গ্রাউন্ডে অপোজিশনের চাইতে কম্পারেটিভ বেশি ডিবেট করলে আপনি ডিবেটটা জিতে যান। ঠিক আছে, কম্পারেটিভলি বেশি ভালো ডিবেট করলে। বাট বিপি ডিবেটে এরকমকে গ্রাউন্ড ন্যারো করার কোনো জায়গা নাই। বিপি ডিবেটে আপনি যত বেশি গ্রাউন্ড কাভার করবেন, যত বেশি আপনার কন্ট্রিবিউট করবেন, আপনি ডিবেটে আপনার মার্কিং বা র্যাঙ্কিং তত বেশি উপরে আসবে। এখন লোয়ার হাউসের কাজটা এক্সক্লুসিভ। লোয়ার হাউসের কাজ এশিয়ান পার্লামেন্টের ডিবেট থেকে টোটালি ডিফারেন্ট। অর্থাৎ আপনি একটা মোশনের ক্লোজিং গভর্নমেন্ট
আপনার আগে ওপেনিং গভর্নমেন্ট অলরেডি এই মোশনে কথাবার্তা বলে গেছে, অলরেডি তারা একটা সংজ্ঞায়ন দিছে, তারা কিছু আর্গুমেন্ট দিছে, তাদের অপোজিশন সাইড এসে সেগুলোকে যুক্তি খণ্ডন করছে, তারা এসে সেই জায়গায় মানে অনেকগুলা যুক্তি দিয়ে গেছে। তাহলে ক্লোজিং গভর্নমেন্ট হিসাবে আসলে আপনার কাজ কি? ক্লোজিং গভর্নমেন্ট হিসাবে আপনার 1 নাম্বার কাজ, যেটা মানে একটা সাধারণ কাজ, সেটা হচ্ছে আপনার ওপেনিং অপোজিশনের আর্গুমেন্টগুলোকে রিবাট করা। ঠিক আছে, অর্থাৎ ওপেনিং আর অপোজিশন যেই আর্গুমেন্টগুলো দিছে বা যে যুক্তিগুলো দিছে সেই যুক্তিগুলোকে আপনার খণ্ডন করার চেষ্টা করতে হবে। বাট এখানে খেয়াল রাখতে হবে ওপেনিং অপোজিশনের আর্গুমেন্টগুলো কিন্তু ওপেনিং গভর্নমেন্টও খণ্ডন করার চেষ্টা করছে বা ওপেনিং গভর্নমেন্টও রিবাট দেওয়ার চেষ্টা করছে। তাহলে ওপেনিং অপোজিশনের আর্গুমেন্টগুলা যদি অলরেডি ওপেনিং গভর্নমেন্ট থেকে রিবাট হয়ে থাকে, তাহলে আপনি নতুন করে এসে কি রিবাট দিবেন? তাহলে আপনাকে আগে দেখা লাগবে যে ওপেনিং গভর্নমেন্ট আর ওপেনিং অপোজিশনের মধ্যে কম্পারেটিভলি কে বেশি ভালো করছে। অর্থাৎ ওপেনিং গভর্নমেন্টের ডিবেট বেশি ভালো হয়েছে নাকি ওপেনিং অপোজিশনের ডিবেট বেশি ভালো হয়েছে। ওপেনিং অপোজিশনের আর্গুমেন্টগুলা ওপেনিং গভর্নমেন্ট কি সবগুলা ভালোভাবে খণ্ডন করতে পারছে নাকি পারে নাই। তাহলে আপনাকে আগে ওই আর্গুমেন্টটা আইডেন্টিফাই করতে হবে, ওপেনিং অপোজিশনের ওই আর্গুমেন্টটা আইডেন্টিফাই করতে হবে যেই আর্গুমেন্টটা ওপেনিং গভর্নমেন্ট ভালোভাবে খণ্ডন করতে পারেনি। তখন এসে আপনি স্পিকারকে আইডেন্টিফাই করে দেখাবেন যে দেখেন ওপেনিং অপোজিশন এই আর্গুমেন্টটা দিছে, এই আর্গুমেন্টটা ওপেনিং গভর্নমেন্ট খণ্ডন করতে পারে নাই বা ভালোভাবে খণ্ডন করতে পারে নাই। আমরা এখন এই আর্গুমেন্টের এক্সক্লুসিভ রিবাটাল দিব, অর্থাৎ আমরা যেই যুক্তি খণ্ডনটা দিচ্ছি এটা ওপেনিং গভর্নমেন্ট করতে পারে নাই, অর্থাৎ আমরা এই আর্গুমেন্টের একটা ভালো যুক্তি খণ্ডন দিচ্ছি। ঠিক আছে, সো আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনাকে আপনার অপোজিট বেঞ্চের সব আর্গুমেন্টগুলা খণ্ডন করার পাশাপাশি আপনার নিজের বেঞ্চের মধ্যে, মানে গভর্নমেন্ট বেঞ্চে তো 2টা টিম, তাই না? আপনাকে সবসময় আপনার নিজের বেঞ্চের আরেকটা টিমের চাইতে বেশি ভালো প্রুফ করার চেষ্টা করতে হবে। সো ওই জায়গা থেকে হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ ক্রিটিসাইজ করতে পারবে বাট যুক্তি খণ্ডন করতে পারবে না। আচ্ছা, এইটা খুবই ভালো একটা প্রশ্ন, যেটা আমি আপনাদেরকে একটু পর বলতাম। বিষয়টা হচ্ছে আপনি কখনো নিজের বেঞ্চের কোনো আর্গুমেন্টকে রিবাট দিতে পারবেন না। অর্থাৎ ওপেনিং গভর্নমেন্ট যে আর্গুমেন্টটা দিছে সেই আর্গুমেন্টের ক্রিটিসিজম আপনি করতে পারবেন, বাট ওই আর্গুমেন্টকে আপনি ডিরেক্টলি রিবাট দিতে পারবেন না বা খণ্ডন করতে পারবেন না। আপনি বলতে পারেন যে ওপেনিং গভর্নমেন্ট যে আর্গুমেন্টটা দিছে ওই আর্গুমেন্টটা কম ইম্পর্টেন্ট, ওইটার অ্যানালাইসিস ভালোভাবে হয় নাই, ওটার মেকানিজম হয় নাই, ওটার রিজনিং হয় নাই, ওরা ভালো কোনো এক্সাম্পল দিতে পারে নাই, বাট ওপেনিং গভর্নমেন্টের আর্গুমেন্টটা ভুল, এটা কখনো আপনি বলতে পারবেন না। ঠিক আছে, মানে এখন মাঝে মাঝে সমস্যা হয়, মাঝে মাঝে কি হয় যে দেখা যাচ্ছে আপনার আপার হাউসের দলটা মানে একেবারে ডিবেটই বুঝে না, মানে তারা আসলে ডিবেট করতে গিয়ে তারা সেলফ নাইফিং কথাবার্তা বলছে। মানে অনেক সময় এরকমটা হয় যে ওপেনিং গভর্নমেন্ট এসে একদম টোটালি ভুল আর্গুমেন্ট দিছে, মানে এমন একটা আর্গুমেন্ট দিছে যেটা আসলে নিজেকেই ব্যাকক্লাশ করে। তখন ওই আর্গুমেন্টকে জাস্টিফাই করতে গেলেও সমস্যা, আবার ওই আর্গুমেন্টকে রিবাট করতে গেলেও সমস্যা। তখন আমার কাছে মনে হয়েছে যে এই আর্গুমেন্টটা ডিবেটে ইররেলিভেন্ট অলরেডি, মনে করেন আপনার আপার হাউস একটা ইররেলিভেন্ট আর্গুমেন্ট দিছে, সেলফ নাইফিং আর্গুমেন্ট দিছে, আমার মনে হয় ওইটাকে ডিবেটে খুব বেশি অ্যাড্রেস না করলেও হয়, কারণ ওইটা ডিবেটে অলরেডি লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ওই জায়গায় মানে যাওয়ার দরকার নাই। সো আপনি অবশ্যই আপনার আপার হাউসের ক্রিটিসিজম করতে পারবেন, কিন্তু আপনি কখনো আপনার নিজের সাইডের আপার হাউসের যুক্তি খণ্ডন করতে পারবেন না। ঠিক আছে, তাহলে ক্লোজিং গভর্নমেন্টের প্রথম কাজ হইতেছে ওপেনিং অপোজিশনের ওই সকল আর্গুমেন্টকে আইডেন্টিফাই করে খণ্ডন করা যেই আর্গুমেন্টগুলা ওপেনিং গভর্নমেন্ট ভালোভাবে খণ্ডন করতে পারে নাই। এটা হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের 1 নাম্বার কাজ। ক্লোজিং গভর্নমেন্টের যে এমপি তার 2 নাম্বার কাজ, অর্থাৎ আমরা ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারকে নিয়ে কথা বলতেছি, ক্লোজিং গভর্নমেন্টের মেম্বার অফ দ্য পার্লামেন্টকে নিয়ে কথা বলতেছি। ক্লোজিং গভর্নমেন্টের মেম্বার অফ দ্য পার্লামেন্টের 1 নাম্বার কাজ হচ্ছে ওপেনিং অপোজিশনের ইম্পর্টেন্ট আর্গুমেন্টগুলোকে রিবাট দেওয়া, এক্সক্লুসিভ রিবাটাল দেওয়া, অর্থাৎ ওপেনিং গভর্নমেন্টের চাইতে বিশেষ আলাদা একটা রিবাটাল দেওয়া। সেকেন্ড কাজ হইতেছে নিজের সাইডের এক্সটেনশন ড্র করা। এক্সটেনশন মানে হইতেছে এমন কোনো একটা যুক্তি বা এমন কোনো একটা নতুন অ্যানালজি যেটা ওপেনিং গভর্নমেন্ট বলে যায়নি। অর্থাৎ ওপেনিং গভর্নমেন্ট আপনার ডিবেটে অনেক কিছু বলে গেছে, ঠিক আছে,
কিন্তু আপনি ওপেনিং গভর্নমেন্ট যেই কথাগুলো বলছে আপনি যদি আবার সেম কথাগুলাই বলেন বা সেম আর্গুমেন্টগুলাই বলেন, তাহলে ওইটা কোনো এক্সক্লুসিভ কন্ট্রিবিউশন না, কারণ ওইটা তো অলরেডি ওপেনিং গভর্নমেন্ট প্রমাণ করে গেছে। সো আপনাকে এমন কিছু বলতে হবে যেইটার কন্ট্রিবিউশন ওপেনিং গভর্নমেন্ট পেতে পারে না। এটা দুইভাবে হইতে পারে। এক, আপনি এক্সটেনশন দুইভাবে ড্র করতে পারেন। এক, নতুন কোনো যুক্তি নিয়ে আসা, অর্থাৎ এমন কোনো একটা যুক্তি নিয়ে আসা যেই যুক্তিটা ওপেনিং গভর্নমেন্ট বলতে পারে নাই, ঠিক আছে। দুই, আপনি ওপেনিং গভর্নমেন্ট হয়তো বা একটা যুক্তি বলছে, একটা যুক্তির অ্যাসারশন বলছে, বাট সেই যুক্তিটাকে তারা ভালোভাবে ব্যাখ্যা করতে পারে নাই, সেই যুক্তির অ্যাসারশনকে তারা রিজনিং দিয়ে বা মেকানিজম দিয়ে প্রুফ করতে পারে নাই। তখন আপনি এসে আর্গুমেন্ট হাইজ্যাক করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার আপার হাউসের এমন কোনো একটা আর্গুমেন্ট যেই আর্গুমেন্টটা তারা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে নাই, সেই আর্গুমেন্টকে আপনি বলবেন মানুষ স্পিকার দেখেন তারা এই অ্যাসারশনটা দিছে, বাট এই অ্যাসারশনের মেকানিজম তারা বলতে পারে নাই, তারা রিজনিংটা বলতে পারে নাই, যার কারণে এই আর্গুমেন্টের ক্রেডিট তারা পাইতে পারে না। তখন আপনি দেখাবেন যে এই অ্যাসারশনের মেকানিজম বা রিজনিং আমি দিলাম, অর্থাৎ আপার হাউসের একটা আন্ডার অ্যানালাইজড আর্গুমেন্টকে নিজেরা নতুন অ্যানালাইসিস দেওয়ার মাধ্যমে হাইজ্যাক করার চেষ্টা করা। তাহলে ওই আর্গুমেন্টটা হয়তোবা ইন্ট্রোডিউস করাইছে আপনার সাইডের আপার হাউস, বাট তারা যেহেতু ওটাকে প্রুফ করতে পারে নাই, সুতরাং ওইটার ক্রেডিট তখন আপনারা পাবেন, ঠিক আছে। এই সাইডে কারো একজনের কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। প্রশ্নটা হচ্ছে যখন ওপেনিং গভর্নমেন্ট মানে কিছু যুক্তি দিয়ে গিয়েছে আর্গুমেন্ট, তো যখন আমরা যদি আমরা ওপেনিং গভর্নমেন্ট হই, তাহলে আসলে বুঝবো কিভাবে যে তারা কি যুক্তি দিবে? মানে আবার প্রশ্নটা করো, বুঝে নাই। প্রশ্নটা হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট তো তাদের মতো করে যুক্তি দিবে, তো আমরা যখন প্রিপারেশন নিব, আমি যখন হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট হই, তখন আমরা কিভাবে যুক্তি প্রস্তুত করব যদি আমাদের যুক্তিগুলো তারা আগে থেকে বলে যায়? আচ্ছা, আর কার প্রশ্ন ছিল? কোন প্রশ্ন আছে? ও আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ধরে নেন যে আমরা যখন ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটেও কিন্তু প্রস্তুতির সময় 20 মিনিটই থাকে। একটা মোশন দেওয়ার পর 4টা দলকেই প্রস্তুতির জন্য 20 মিনিট সময় দেওয়া হয়, ঠিক আছে। সো এই 20 মিনিটে আসলে আমরা প্রস্তুতির সময় কিভাবে কাজে লাগাবো? মনে করেন যে আপার হাউস তো তাদের মতো করে কেস সাজাবে, কিন্তু লোয়ার হাউসের কেসটা তো অনেকাংশে আপার হাউসের কেসের উপর ডিপেন্ডেন্ট। আমরা তো জানি না যে আপার হাউস কোন কেসটা বলবে আর কোন কেসটা বলবে না। সো ওই সময় আপনাকে যেটা করতে হবে, লোয়ার হাউস যদি আপনি হন, সো লোয়ার হাউসের ডিবেটটা আসলে আপনি প্রেপ টাইমেই পুরোটা ডিসাইড করে ফেলতে পারবেন না, কারণ লোয়ার হাউসের কাছে কিন্তু অনেক সময় থাকে। অর্থাৎ ধরে নেন যে আপার হাউসের 4 জন বক্তা 7 মিনিট করে বক্তব্য দিবে, মানে 4 7টা 28 মিনিট ধরে আপনি ডিবেট শুনবেন। এই 28 মিনিট সময় আছে আপনার কাছে, যে ডিবেট শুরু হওয়ার পরেও 28 মিনিট সময় আপনার কাছে আছে আপনার স্ট্র্যাটেজি ঠিক করার জন্য, ঠিক আছে। সো প্রেপ টাইমে আপনাকে যেটা করতে হবে, র্যান্ডমলি গভর্নমেন্ট এবং অপোজিশনের যত স্টক আর্গুমেন্ট আছে সব আর্গুমেন্ট আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আপনি যদি লোয়ার হাউস হন তাহলে আপনি চেষ্টা করবেন যে এই মোশনের এবং বিপি ডিবেটে সবসময় শুধুমাত্র নিজের সাইডের প্রিপারেশন নিলে হবে না, হোয়াট এভার ইয়োর সাইড ইজ। মানে আপনি যদি লোয়ার হাউস হন তাহলে আপনি শুধুমাত্র, আপনি মনে করেন ক্লোজিং গভর্নমেন্ট, তাহলে আপনি শুধুমাত্র ক্লোজিং গভর্নমেন্ট সাইডের প্রিপারেশন নিলে হবে না, আপনাকে গভর্নমেন্ট এবং অপোজিশন বোথ সাইডের আর্গুমেন্ট খুঁজে বের করার চেষ্টা করতে হবে। অর্থাৎ অপোজিশন থেকে কোন আর্গুমেন্টগুলো আসতে পারে, এই বিতর্কের মেজর ক্ল্যাশ পয়েন্টগুলো কি কি হইতে পারে, এইটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে যারা মোস্ট ইম্পর্টেন্ট ক্ল্যাশ পয়েন্টগুলো জিততে পারে তারাই হচ্ছে ডিবেটটা জিতে। সো আপনাকে ট্রাই করতে হবে যে গভর্নমেন্ট সাইডের এই 7-8টা আর্গুমেন্ট আসতে পারে, অপোজিশন সাইডের এই 7-8টা আর্গুমেন্ট আসতে পারে, গভর্নমেন্ট সাইডের এই 7-8টা আর্গুমেন্টের রিবাটাল এরকম হইতে পারে, অপোজিশন সাইডের এই 7-8টা আর্গুমেন্টের রিবাটাল এরকম হইতে পারে। সো এই যে আর্গুমেন্ট ভার্সেস রিবাটাল মিলে যে একটা ক্ল্যাশ পয়েন্ট হইতেছে, এইটা মিলাই আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যে এই বিতর্কের মেজর ক্ল্যাশ পয়েন্ট আসলে কি কি হইতে পারে, ঠিক আছে। সো আপনাকে লোয়ার হাউসে থাকলে আপনাকে সব আর্গুমেন্টই আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। মনে করেন আপনি প্রায় 10-12টা আর্গুমেন্ট নোট ডাউন করছেন, নোট ডাউন করার পর আপনি দেখতেছেন যে ওই 10-12টা আর্গুমেন্টের মধ্যে আপনার আপার হাউস অলরেডি 3-4টা আর্গুমেন্ট খুব ভালোভাবে অ্যানালাইসিস করে ফেলছে, অর্থাৎ ওই আর্গুমেন্টটা হাইজ্যাক করাটা হয়তো বা আপনার জন্য কঠিন। মানে আপার হাউস ওই 4-5টা আর্গুমেন্ট হয়তোবা এত ভালোভাবে ব্যাখ্যা করছে যে ওইগুলাকে হয়তোবা নতুনভাবে মানে অ্যানালাইজ করা এটা হয়তো বা আপনি পারতেছেন না। তখন ওই 4-5টা আর্গুমেন্টের মধ্যে থেকে
মানে বাকি যেইগুলো থাকবে সেইগুলো নিয়ে আপনাকে ডিবেট করার চেষ্টা করতে হবে। আর ডিবেটে একটা জিনিস কি হয় যে প্রেপ টাইমে আসলে সব আর্গুমেন্ট মাথায় আসে না। ডিবেটটা যখন শুরু হয়, ডিবেটটা শুনতে শুনতে আপনার মাথায় নতুন নতুন আর্গুমেন্ট আসে, নতুন নতুন আর্গুমেন্টের লেয়ার আসে, নতুন নতুন আর্গুমেন্টের অ্যানালাইসিস বা মেকানিজমগুলো আসে বা এক্সাম্পলগুলো আপনার মাথায় আসে। সো লোয়ার হাউসের স্ট্র্যাটেজি আপনি প্রেপ টাইমে বসেই আপনি কোন 4-5টা আর্গুমেন্ট অ্যানালাইসিস করবেন এটা প্রেপ টাইমে ডিসাইড করা পসিবল না। এটা ডিবেট চলতে চলতেই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোন আর্গুমেন্ট বা কোন কেসগুলো নিয়ে ডিবেট করবেন। অ্যান্সারটা কি বুঝাইতে পারছি? ওকে, সো তাহলে ক্লোজিং গভর্নমেন্ট ফার্স্টের 1 নাম্বার কাজ হচ্ছে ওপেনিং অপোজিশনকে রিবাট করা, 2 নাম্বার কাজ হইতেছে তার এক্সটেনশন ড্র করা। এক্সটেনশন ড্র করতে হইলে হয় নতুন আর্গুমেন্ট নিয়ে আসতে হবে যেটা আপার হাউস থেকে আসে নাই, অথবা আপার হাউসের কোনো একটা আর্গুমেন্টের নতুন কোনো অ্যানালাইসিস নিয়ে আসতে হবে, অথবা নতুন কোনো এক্সটেনশন নিয়ে আসতে হবে। একটা আর্গুমেন্টের অনেক ধরনের পার্সপেক্টিভ থাকতে পারে, ঠিক আছে? মনে করেন যখন আপনি ট্যাক্সেশন নিয়ে আর্গুমেন্ট করতেছেন যে মানে ট্যাক্সের মানে অতিরিক্ত ট্যাক্স এটা ভালো কিনা, মানে উচ্চ করের হার, ঠিক আছে? সো ট্যাক্সেশনের অনেক ধরনের আর্গুমেন্ট থাকতে পারে। অথবা ভ্যাট নিয়ে ডিবেট হইতেছে যে ভ্যাটের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেটা ভালো নাকি খারাপ। সো ধরে নেন যে ভ্যাটের মানে ভ্যাট জিনিসটা যে খারাপ বা ভ্যাট জিনিসটা যে ভালো এটা হচ্ছে আপনার আপার হাউস বলছে, বাট ভ্যাট জিনিসটা এক এক ধরনের নাগরিকের উপর এক এক ধরনের ইম্প্যাক্ট রাখতে পারে। আমাদের নাগরিকদের মধ্যে অনেক ক্লাসিফিকেশান আছে, সকলের ইকোনমিক স্ট্যাটাস সেম হয় না। ধনীদের উপর ট্যাক্সের যেই ধরনের ইম্প্যাক্ট পড়ে, আবার মিডিল ক্লাসদের উপর ট্যাক্সের ইম্প্যাক্টটা ডিফারেন্ট ওয়েতে পড়ে, আবার লোয়ার ক্লাস বা যারা হচ্ছে গরিব তাদের উপর এইটার ইম্প্যাক্টটা আরও ডিফারেন্ট ওয়েতে পড়ে, ঠিক আছে? সো আপনার ক্ষেত্রে যদি আপনি এরকমটা যদি কখনো দেখেন যে কোনো একটা ডিবেটে মানে আপার হাউস সব আর্গুমেন্ট বলে ফেলছে বা সব আর্গুমেন্টই তারা মোটামুটি একটা অ্যানালজি দেওয়ার চেষ্টা করছে, তখন আসলে আপনার সেম আর্গুমেন্টের ডিফারেন্ট পার্সপেক্টিভ ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। সে হয়তো বা বলছে ভ্যাট খারাপ, আপনি এসে বলবেন যে দেখেন ভ্যাট আসলে আমাদের 3টা শ্রেণীর নাগরিকের উপর 3 ধরনের ইম্প্যাক্ট রাখে। হয়তো আপার ক্লাসের জন্য এটা প্রবলেম না, বাট লোয়ার মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাসের জন্য এটা একটা এক্সক্লুসিভ প্রবলেম, ঠিক আছে? সো আপনাকে একই আর্গুমেন্টের ডিফারেন্ট পার্সপেক্টিভ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সো মানে ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারের কাজই হইতেছে মানে অপোজিট সাইডকে রিবার্ট করা এবং নিজের সাইডের এক্সক্লুসিভ এক্সটেনশন টেনে নিয়ে আসা। আপনি যদি এক্সক্লুসিভ কোনো এক্সটেনশন ড্র করতে না পারেন তাহলে ওই ডিবেটটা জিতা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। অনেক সময় কিছু ডিবেট থাকে খুবই ক্যারেক্টারাইজেশন বেস, যেখানে আসলে কোনো ফিক্সড আর্গুমেন্ট থাকে না, নতুন নতুন ক্যারেক্টারাইজেশন দিয়ে হচ্ছে আপনার ডিবেট করা লাগে। সো ওইটা ডিফারেন্ট। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ক্যারেক্টারাইজেশনের কাজ তো আপার হাউস করে গেছে, তাহলে লোয়ার হাউসে এসে কি নতুন করে ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন বা সংজ্ঞায়ন করতে পারে নাকি পারে না? অ্যান্সার হইতেছে বিপি ডিবেটে যে কেউ চাইলে চরিত্রায়ন বা সংজ্ঞায়ন করতে পারে, কিন্তু সবসময় সংজ্ঞায়ন বা চরিত্রায়ন করা একটা ওয়াইজ ডিসিশন না, ঠিক আছে? অর্থাৎ যদি আপনি দেখেন যে আপনার আপার হাউসের 2টা বেঞ্চ থেকে মোটামুটি একটা রিজনেবল ক্যারেক্টারাইজেশন আসছে, যেই ক্যারেক্টারাইজেশনে আপনার ডিবেট করা পসিবল, তারপর আপনি যদি আবার নতুন করে সেই ক্যারেক্টারাইজেশন আবার করতে যান বা সেটাকে আরও অনেক বেশি এক্সটেন্ড করতে যান, তখন হয়তোবা আপনার নিজের এক্সটেনশনগুলো ড্র করা বা নিজের রিবার্টগুলো দেওয়ার জন্য আপনি প্রপার সময় পাবেন না। সো যার কারণে লোয়ার হাউসে থাকলে চেষ্টা করা যে খুবই বেশি নেসেসিটি না হইলে অনেক বেশি ক্যারেক্টারাইজেশনের দিকে টাইম ইনভেস্ট না করাটাই বেটার, ঠিক আছে? সো লোয়ার হাউসে থাকলে টার্গেট থাকতে হবে 2টা, 1 অপোজিট সাইডের আর্গুমেন্টগুলোকে রিবার্ট করা, আর 2 নিজের সাইডের এক্সক্লুসিভ এক্সটেনশনগুলো ড্র করা। সো এরপর হচ্ছে ক্লোজিং অপোজিশনের ফার্স্ট স্পিকার। ক্লোজিং অপোজিশনের ফার্স্ট স্পিকারের মানে রোলটা আরেকটু ডিফারেন্ট, কারণ দেখেন এখন ক্লোজিং অপোজিশনের ফার্স্ট স্পিকারের কাছে তার অপোজিট 2টা বেঞ্চের আর্গুমেন্ট আছে, তার অপোজিটে আপার হাউসের আর্গুমেন্টও আছে, মানে ওপেনিং গভর্নমেন্টের আর্গুমেন্টও তাকে রিবার্ট করা লাগবে, আবার ক্লোজিং গভর্নমেন্টের আর্গুমেন্টও তাকে রিবার্ট করা লাগবে, ঠিক আছে? সো তার কাছে 2টা তার অপোজিট সাইডের 2টা বেঞ্চের আর্গুমেন্ট তার কাছে আছে, তাহলে সে কোনটা আগে খণ্ডন করবে? স্বাভাবিক নিয়ম অনুযায়ী তার আসলে তার আগের বক্তার যুক্তি আগে খণ্ডন করা উচিত, অর্থাৎ তার আগের বক্তা কে? ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকার, মানে ক্লোজিং গভর্নমেন্ট এমপি, ঠিক আছে? তাহলে অপোজিশন এমপি এসে সাধারণত প্রথমে গভর্নমেন্ট এমপির যুক্তি অর্থাৎ আগের বক্তার যুক্তি খণ্ডন করার চেষ্টা করবে, বাট
যদি আপনি দেখেন যে ক্লোজিং গভর্নমেন্ট এসে নতুন কোনো এক্সক্লুসিভ আর্গুমেন্ট দিতেই পারেনি, অর্থাৎ ক্লোজিং গভর্নমেন্টের এমপি এসে ওই আপার হাউসের আর্গুমেন্টগুলোকে রিহ্যাশ করছে, অথবা ক্লোজিং গভর্নমেন্টের এমপি কোনো ইম্পর্ট্যান্ট আর্গুমেন্ট দিতে পারে নাই, ঠিক আছে, তখন আপনাকে কম্প্যারিজন করতে হবে যে আসলে আপার হাউসের আর্গুমেন্ট আর লোয়ার হাউসের আর্গুমেন্ট, অর্থাৎ ওপেনিং গভর্নমেন্টের আর্গুমেন্ট আর ক্লোজিং গভর্নমেন্টের আর্গুমেন্টের মধ্যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট। সো যেটা আপনার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হবে সেটাকে আপনি আগে রিবার্ট দিবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার অপোজিট বেঞ্চের দুইটা বেঞ্চ হাউসের মধ্যে, মানে দুইটা দলের মধ্যে যার আর্গুমেন্ট বেশি গুরুত্বপূর্ণ হবে সেইটাকে আপনি আগে যুক্তি খণ্ডন করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর মানে প্রায়োরিটি অনুযায়ী অন্যান্য আর্গুমেন্টগুলো আপনি খণ্ডন করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন এখানে আরেকটা বিষয় আছে, ধরে নেন যে আপনার ওপেনিং গভর্নমেন্টের যুক্তি তো ওপেনিং অপোজিশনও খণ্ডন করার চেষ্টা করছে। এখন আপনাকে খেয়াল করতে হবে যে ওপেনিং গভর্নমেন্টের এমন কোনো আর্গুমেন্ট আছে কিনা যেই আর্গুমেন্টটা ওপেনিং অপোজিশন খণ্ডন করতে পারেনি, তাহলে ওই আর্গুমেন্টটা আপনাকে ভালোভাবে খণ্ডন করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। সো লোয়ার হাউসে থাকলে শুধুমাত্র এক্সটেনশন ড্র করাই না, রিবার্ট দিতে পারা বা কোনো একটা যুক্তি খণ্ডন করতে পারা, এটাও একটা ক্রেডিট বা এটাও একটা কন্ট্রিবিউশন। অর্থাৎ নতুন একটা আর্গুমেন্টকে স্ট্যাবলিশ করাও যেমন একটা কন্ট্রিবিউশন, আবার একটা মানে গুরুত্বপূর্ণ আর্গুমেন্টকে খণ্ডন করতে পারা এটাও হচ্ছে একটা কন্ট্রিবিউশন। সো এইভাবে করে আপনাকে কন্ট্রিবিউশন চিন্তা করতে হবে। সো তাহলে ক্লোজিং অপোজিশনের ফার্স্ট স্পিকারের কাজ হচ্ছে তার অপোজিট দুইটা বেঞ্চের ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টগুলো খণ্ডন করা, অর্থাৎ যে আর্গুমেন্টগুলো এখনও খণ্ডিত হয়নি সেগুলো খণ্ডন করা। এরপর তার কাজও হচ্ছে সিমিলার, তার নিজের সাইডের এক্সটেনশন ড্র করা, অর্থাৎ হয় নতুন যুক্তি নিয়ে আসা অথবা আপার হাউসের যুক্তিকে মানে অ্যানালাইসিস দিয়ে হাইজ্যাক করার চেষ্টা করা। এরপর যে আসবে সে হইতেছে গভর্নমেন্ট হুইপ, অর্থাৎ ক্লোজিং গভর্নমেন্টের সেকেন্ড স্পিকার বা গভর্নমেন্ট বেঞ্চের লাস্ট স্পিকার, ঠিক আছে। সো হুইপের ক্ষেত্রে আসলে অনেক রেস্ট্রিকশান আছে। সো এখানে পয়েন্ট অফ অর্ডার বা প্রিভিলেজ নাই, বাট ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটেও হুইপ থেকে কোনো নতুন আর্গুমেন্ট নিয়ে আসা যাবে না, ঠিক আছে। কোনো নতুন আর্গুমেন্ট নিয়ে আসা যাবে না, টু সাম এক্সটেন্ট ডিরেক্টলি নতুন কোনো ফ্রেমিংও নিয়ে আসা যাবে না, নতুন কোনো ক্যারেক্টারাইজেশনও নিয়ে আসা যাবে না। মানে নিয়ে আসলে মানে ওইটাকে ক্রেডিট দেওয়া হবে না, ওইটাকে হচ্ছে কোনো মার্ক করা হবে, মানে ক্রেডিট দেওয়া হবে না আর কি, মানে ওইটা কোনো ইম্পর্টেন্স মেক করবে না ডিবেটে। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি হুইপ হন তাহলে আপনাকে নেসেসারিলি আপনার আর্গুমেন্টগুলা বা আপনার স্পিচকে আপনার আগের বক্তার সাথে কানেক্ট করতে হবে, অর্থাৎ আপনার মেম্বার অফ দ্য পার্লামেন্ট যা কিছু বলছে সেইটাকেই ইলাবোরেট করে আপনার স্পিচ দিতে হবে। আপনি যদি এমন কিছু বলেন যেই বক্তব্যটা আসলে আপনার হাউসে আগে থেকে আসে নাই অথবা হচ্ছে আপনার মেম্বার অফ দ্য পার্লামেন্টও বলে যায় নাই, তাহলে ওটা যত ভালো আর্গুমেন্টই হোক ওই আর্গুমেন্টকে ক্রেডিট দেওয়া হবে না। মানে বেসিক বিপি ডিবেটে হয়তো বা এভাবেই চিন্তা করা হয়, ডিবেটগুলো যখন আরও অ্যাডভান্স লেভেল যায় তখন হয়তো বা জিনিসটা আরও ডিফারেন্ট ওয়েতে কাজ করে। বাট এরকম সম্ভবত 2টা সেমিফাইনাল ডিবেট আমি হারছি, কারণ আমি হুইপ ছিলাম, আমার মেম্বার অফ দ্য পার্লামেন্ট ঠিকমতো কেস বা আর্গুমেন্টগুলো ডেলিভার দিতে পারে নাই, সে যা বলছে জাজের কাছে জিনিসটা ক্লিয়ার হয় নাই। পরবর্তীতে আমি যখন আর্গুমেন্টগুলো মেকানাইজ করছি বা এলাবোরেট করছি তখন জাজ এসে বলছে যে আপনার আর্গুমেন্টগুলো এই বিতর্কের সবচাইতে সুন্দর আর্গুমেন্ট, সবচাইতে ভালো আর্গুমেন্ট, এই আর্গুমেন্টগুলো আপনি জিতেন, বাট আপনি এগুলো হুইপ থেকে বলছেন, এই জন্য এগুলো আমরা ক্রেডিট করতে পারি নাই, যার কারণে আমরা র্যাঙ্ক 4 করছি। মানে সবচাইতে ভালো আর্গুমেন্ট, মানে জাজের কথা হইতেছে যে আপনারা সবচাইতে ভালো কেস, সবচাইতে ভালো আর্গুমেন্ট দেওয়ার পরও আপনারা র্যাঙ্ক 4 করছেন, কারণ আপনারা আর্গুমেন্টেশন করছেন হুইপ থেকে। সো আর্গুমেন্টেশন হুইপ থেকে করা যাবে না। সো লোয়ার হাউসে থাকলে এটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার সাইডের যত আর্গুমেন্ট আছে এই আর্গুমেন্টগুলা ফার্স্ট স্পিকার থেকেই আসা লাগবে। ফার্স্ট স্পিকার থেকে না আসলে সেকেন্ড স্পিকারের জন্য আর্গুমেন্টগুলা ইলাবোরেট করা খুব কঠিন হয়ে যাবে। বাট স্ট্র্যাটেজিক্যালি ধরে নেন যে যদি এরকম হয় যে আপনার ফার্স্ট স্পিকার কোনো একটা আর্গুমেন্ট মিস করে গেছে, কোনো একটা খুবই ইম্পর্টেন্ট আর্গুমেন্ট যেটা বলার কথা ছিল বাট সে সেটা বলতে ভুলে গেছে, তখন আপনাকে যেটা করা লাগবে ওই আর্গুমেন্টটাকে এঙ্গেজ করার জন্য আপনি স্ট্র্যাটেজিক্যালি 2টা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। এক, কোনো একটা আর্গুমেন্টের রিবাটাল হিসাবে সেই আর্গুমেন্টটা স্ট্যাবলিশ করা, অর্থাৎ আপনি দেখাবেন যে অলরেডি হাউসে আপনার অপোজিট সাইড থেকে কোনো একটা আর্গুমেন্ট আসছে, সেই আর্গুমেন্টের যুক্তি খণ্ডন হিসাবে আপনি আপনার সেই আর্গুমেন্টটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যুক্তি খণ্ডন চাইলে করতেই পারেন, ঠিক আছে।
সেকেন্ড, যদি হইতেছে এইটা না করা পসিবল হয় তাহলে হচ্ছে আপনার মানে ফার্স্ট স্পিকার অর্থাৎ আপনার মেম্বার অফ দ্য পার্লামেন্টের কোনো একটা আর্গুমেন্টের লেয়ার হিসাবে আর্গুমেন্ট নিয়ে আসার চেষ্টা করা। অর্থাৎ আপনি বলবেন যে আপনার ফার্স্ট স্পিকার মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট সে একটা আর্গুমেন্ট টোটালি ভুলে গেছে, বাট সে অন্য কোনো একটা আর্গুমেন্ট বলছে, তখন সেই আর্গুমেন্টের লেয়ার হিসাবে বলবেন যে দেখেন আমার ফার্স্ট স্পিকার এই আর্গুমেন্টটা বলছে, এই আর্গুমেন্টের লেয়ার বা ব্যাখ্যা হিসাবে আমরা নতুন একটা লেয়ার অ্যাড করতেছি। অর্থাৎ আগের আর্গুমেন্টের নতুন লেয়ার হিসাবে আপনি এক্সটেনশন ড্র করতে পারবেন। অর্থাৎ হুইপ থেকেও এক্সটেনশন ড্র করা যাবে, বাট সেটা হয় অন্য কোনো যুক্তির যুক্তি খণ্ডন হিসাবে দিতে হবে অথবা আগের কোনো যুক্তির এক্সটেনশন হিসাবে ড্র করতে হবে। তাহলে হুইপের কাজ কি? হুইপের কাজ হইতেছে প্রথমত অপোজিট সাইডের রিবাটাল দেওয়া, অর্থাৎ আপনার অপোজিট বেঞ্চের মানে গভর্নমেন্ট হুইপের অপোজিট বেঞ্চের ওপেনিং অপোজিশন বা ক্লোজিং অপোজিশনের মধ্যে যেই দলটা মানে আপনারা সবসময় খেয়াল করার চেষ্টা করবেন যে ডিবেটের র্যাঙ্কিং করার ক্ষেত্রে মনে করেন যে আপনার মানে 4টা দলের মধ্যে র্যাঙ্কিং হবে, ঠিক আছে? সো আপনি দেখতেছেন যে আপনার অপোজিট বেঞ্চের যে 2টা সাইড আছে ওপেনিং অপোজিশন এবং ক্লোজিং অপোজিশন, এই 2টা সাইডের মধ্যে অলরেডি একটা দল পিছায় আছে, ঠিক আছে? তাহলে যেই দলটা আগায় আছে তাকে যদি আপনি রিবার্ট করতে পারেন তাহলে আরেকটা দল এমনিতেই পিছায় যাবে। অর্থাৎ মনে করেন যে ওপেনিং অপোজিশন আর ক্লোজিং অপোজিশনের মধ্যে ক্লোজিং অপোজিশন আগায় আছে, ওপেনিং অপোজিশনের বিতর্ক অত বেশি ভালো হয় নাই, ডিবেট শুনেই বোঝা যাচ্ছে যে ক্লোজিং অপোজিশন বেশি আগায় আছে। তাহলে আপনি যদি ক্লোজিং অপোজিশনকে বিট করতে পারেন তাহলে অটোমেটিক আপনি ওপেনিং অপোজিশনকেও বিট করতেছেন, কারণ ওপেনিং অপোজিশন তো অলরেডি ক্লোজিং অপোজিশনের চাইতে পিছায় আছে। আর আপনি যদি দেখেন যে ক্লোজিং অপোজিশন পিছায় আছে, ওপেনিং অপোজিশন আগায় আছে, তাহলে আপনি ওপেনিং অপোজিশনকে যদি বিট করতে পারেন তাহলে অটোমেটিক্যালি ক্লোজিং অপোজিশন পিছায় যাবে। সো আপনাকে যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ইম্পর্টেন্স মেক করতে হবে যে কোন আর্গুমেন্টটা এখনো পর্যন্ত বেশি শক্তিশালী, সেই আর্গুমেন্টটাকে রিবার্ট করার চেষ্টা করতে হবে লোয়ার হাউস থেকে, ঠিক আছে? সো সেম গজ ফর হচ্ছে ক্লোজিং অপোজিশনের মানে অপোজিশন হুইপের ক্ষেত্রে। সো অপোজিশন হুইপের ক্ষেত্রেও আপনি প্রথমত হচ্ছে ওই যে বললাম যে নতুন কোনো কিছু আনা যাবে না, যা কিছু আপনি বলবেন হয় রিবার্ট দিবেন অথবা হইতেছে আগের বক্তার যুক্তিগুলোকে আরও বেশি ইলাবোরেট করে এক্সটেনশন ড্র করবেন, ঠিক আছে? আর আপনার অপোজিট বেঞ্চের 2টা বেঞ্চের মধ্যে যে বেশি আগায় থাকবে তাকে আগে রিবার্ট করার চেষ্টা করবেন। সো ডিবেটে যদি র্যাঙ্ক 1 করতে চান তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে 4টা দল আছে, 4টা দলের মধ্যে আপনি র্যাঙ্ক 1 করতে চাচ্ছেন। আপনি খেয়াল করে দেখবেন যে বাকি 3টা দলের মধ্যে যেই দলটা সবচাইতে বেশি আগায় আছে আপনি যদি তাকে বিট করতে পারেন তাহলে আপনি র্যাঙ্ক 1। তাহলে আপনি যদি দেখেন যে অপোজিট সাইডের বেঞ্চে প্রায় সব আর্গুমেন্ট কি রিবার্ট হয়ে গেছে, অর্থাৎ অপোজিট সাইড আপনাকে তেমন ভালো কোনো আর্গুমেন্ট দিতে পারে নাই, ঠিক আছে? তখন আপনাকে চেষ্টা করতে হবে যে অল্প সময়ে যুক্তি খণ্ডনটা কাভার করে আপনার সাইডের আপার হাউসের চাইতে বেশি বেশি এক্সটেনশন ড্র করার চেষ্টা করা। অর্থাৎ বিপি ডিবেটের লোয়ার হাউস থেকে 2টাই কাজ, রিবার্ট করা আর এক্সটেনশন ড্র করা। যদি আপনি দেখেন যে আপনার অপোজিট বেঞ্চকে আপনি অলরেডি খুব ভালোভাবে যুক্তি খণ্ডন করতে পারছেন, তাহলে অল্প সময়ে যুক্তি খণ্ডন করে আপনি যদি দেখেন যে আপনার সাইডের আপার হাউস বেশি আগায় গেছে তাহলে আপনাকে নিজের সাইডের আপার হাউসের চাইতে এক্সক্লুসিভ এক্সটেনশন বেশি বেশি ড্র করার চেষ্টা করা লাগবে, তাহলে আপনি ডিবেটে র্যাঙ্ক 1 করতে পারবেন। বাট বিপি ডিবেটে কখনো কখনো শুধুমাত্র র্যাঙ্ক 1 করার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ না, কখনো কখনো র্যাঙ্ক 2 করাও ভালো। কেন ভালো আমি এটা বলি, সেমিফাইনাল ডিবেটে বিপি ডিবেটে যেটা হয় যে ধরে নেন যে ট্যাব রাউন্ডে তো র্যাঙ্কিং হইলো মানে আপনি যত র্যাঙ্ক সেই অনুযায়ী আপনি স্কোর পাবেন, বাট যখন আপনি পোস্ট ব্রেক রাউন্ডে কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনালে যখন ডিবেট করবেন তখন আসলে 4টা দলের মধ্যে র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 পরের রাউন্ডে যায়, ঠিক আছে? আর র্যাঙ্ক 3 আর র্যাঙ্ক 4 পরের রাউন্ডে যায় না। সুতরাং আপনি যদি র্যাঙ্ক 2ও করতে পারেন তাও আপনি পরের রাউন্ডে যাইতে পারবেন। সো অনেক সময় কি হয় যে মনে করেন ডিবেটের মধ্যে কোনো একটা দল খুবই ভালো করছে, মানে আপনার কাছে মনে হইতেছে যে ওই দলটাকে হয়তো বা আপনার পক্ষে বা আপনার আরেকজন টিমমেট হয়তো উইক, আপনি হয়তো বা ওই দলটাকে বিট করার মতো কেস এখন আর রান দেওয়ার মতো সিচুয়েশানে নাই, ঠিক আছে? তাহলে আপনি যদি ওই সবচাইতে ভালো দল মানে সাইডটাকে যদি আপনি রিবার্ট করতে যান তখন দেখা যাইতেছে আপনি হয়তো বা তাকে বিট করতে পারবেন না। তাহলে আপনাকে খেয়াল করা দরকার যে ওই দলকে আপনি র্যাঙ্ক 1 ছেড়ে দেন, 4টা দলের মধ্যে একটা দলকে আপনি র্যাঙ্ক 1 ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর আপনারা হাউসে আর বাকি 3টা দল আছেন,
বাকি 3টা দল বাদ দিয়ে, মানে আপনি বাদ দিয়ে আর বাকি 2টা দল আছে, এই 2টা দলের মধ্যে যে বেশি আগায় থাকবে তাকে আপনি রিভার্ট করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি সেকেন্ড হওয়ার চেষ্টা করবেন। সো সেকেন্ড হইতে পারলে আপনি পরের রাউন্ডে যাইতে পারবেন। অর্থাৎ যদি আপনার কাছে মনে হয় যে এই বিতর্কে আমার পক্ষে আর র্যাঙ্ক 1 করা পসিবল না, তখন আপনি র্যাঙ্ক 2 করার চেষ্টা করবেন, অর্থাৎ যেই দলটা সেকেন্ড পজিশনে বেশি আগায় আছে তাকে বিট করে আপনি র্যাঙ্ক 2 করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো লাস্ট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট অফ ইনফরমেশন নেওয়ার কতগুলো স্ট্র্যাটেজি আছে। পয়েন্ট অফ ইনফরমেশন আপার হাউসে থাকলে পয়েন্ট অফ ইনফরমেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি আপনার লোয়ার হাউসের সাথে যেহেতু কোনো এঙ্গেজমেন্ট করতে পারতেছেন না আপার হাউস থেকে, সুতরাং আপার হাউস থেকে আপনি যদি লোয়ার হাউস থেকে কোনো পয়েন্ট অফ ইনফরমেশন নিতে পারেন তাহলে সেটাকে একটা এঙ্গেজমেন্ট হিসাবে চিন্তা করা হয়। অর্থাৎ লাস্ট আর 2 মিনিটই আছে, এই 2 মিনিট একটু কনসেন্ট্রেশন দেন, এটা আপনাদের কাজে লাগবে পরবর্তীতে। সো আপনি যদি ওপেনিং গভর্নমেন্ট হন তাহলে আপনি ক্লোজিং অপোজিশন থেকে একটা পয়েন্ট অফ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? অর্থাৎ ক্রস বেঞ্চের থেকে পয়েন্ট অফ ইনফরমেশন নিলে এটা বেশি ভালো। অর্থাৎ আপনি ওপেনিং গভর্নমেন্ট, আপনার ক্রস বেঞ্চ কোনটা? ক্লোজিং অপোজিশন, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি আপার হাউস হন আপনি আপনার অপোজিট সাইডের লোয়ার বেঞ্চ থেকে একটা পয়েন্ট অফ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অপোজিট সাইডের লোয়ার বেঞ্চ কী ধরনের আর্গুমেন্ট দিতে পারে বা কী ধরনের কেস দিতে পারে, এটা অনেক সময় পয়েন্ট অফ ইনফরমেশনের মাধ্যমে বোঝা যায়। তখন আপনি যদি পয়েন্ট অফ ইনফরমেশনকে ভালোভাবে ডিল করতে পারেন বা রিবার্ট দিতে পারেন তাহলে হচ্ছে দেখা যাইতেছে আপনি হয়তোবা তাদেরকে একটা ভালো প্রিবার্ট দিতে পারবেন। সেম গসফোর আপনি যদি ওপেনিং অপোজিশন থাকেন তাহলে আপনি ক্লোজিং গভর্নমেন্টের কাছ থেকে একটা পয়েন্ট অফ ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এটা আপনাদের ডিবেটে মোটামুটি ভালোভাবে কাজে দিবে। সো ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের বেসিক স্ট্রাকচার হচ্ছে এতটুকুই। এখন এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন না থাকার মানে হচ্ছে যা বলছি সব বুঝছেন, অথবা যা বলছি কিছুই বুঝেন নাই, অথবা যারা যতটুকু বুঝছেন তারা পুরোপুরি বুঝছেন আর যারা বুঝেন নাই তারা কোনো কিছুই বুঝেন নাই। আচ্ছা, একই মানুষ বারবার প্রশ্ন না করে মানে মাল্টিপল জায়গা থেকে কোশ্চেন আসলে ভালো। বলো। প্রশ্নটা হচ্ছে আপনি অলরেডি ব্যাখ্যা করেছেন, তারপর আমি আরো একটু জানতে চাচ্ছি। ডিবেটটা কি মূলত এরকম যে ওপেনিং গভর্নমেন্ট হচ্ছে অপোজিশনের সাথে ডিবেট করবে আর ক্লোজিং গভর্নমেন্ট হচ্ছে ক্লোজিং অপোজিশনের সাথে, নাকি ক্লোজিং অপোজিশন মানে টোটালটা সামারাইজ করবে? ডিবেট সবাই সবার সাথেই করতেছে, 4টা দলই 4টা দলের সাথে কম্পিট করতেছে, ঠিক আছে? কিন্তু কোন দল কাকে আগে এঙ্গেজ করবে সেইটা হচ্ছে ডিসাইড করতে হবে। অর্থাৎ ওপেনিং গভর্নমেন্ট যেহেতু সবার আগে ডিবেট করতেছে, ওপেনিং গভর্নমেন্ট এমনভাবে কেস দেওয়ার চেষ্টা করবে যাতে করে বাকি 3টা দলের চাইতে তার কেসটা বেশি ইম্পর্টেন্ট হয়। এখন ওপেনিং অপোজিশন এসে খুব স্বাভাবিকভাবে ওপেনিং গভর্নমেন্টকে আগে রিবার্ট করবে বা ওপেনিং গভর্নমেন্টকেই রিবার্ট করবে, কারণ সে তো লোয়ার হাউসের কেসটা জানে না। তাহলে এখন কোশ্চেন হইতেছে, যেহেতু আপার হাউস লোয়ার হাউসকে ডিরেক্টলি রিবার্টই না করতে পারে, তাহলে আপার হাউস আসলে লোয়ার হাউসের সাথে কম্পিটিশনটা কিভাবে করতেছে? কম্পিটিশনটা এভাবেই করতেছে যে আপার হাউস যদি মোস্ট ইম্পর্ট্যান্ট কেস বা মোস্ট ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টগুলা সবচাইতে ভালো ওয়েতে ইলাবোরেট করে যায়, তাহলে আসলে সেইটাই মানে তখন আসলে লোয়ার হাউস এসে আর অত বেশি ভালো মানে তাদের চাইতে কম্পারেটিভলি বেটার কেস দিতে পারবে না বা বেটার রিবার্টাল দিতে পারবে না, ঠিক আছে? সো এখানে সব বেঞ্চই সবার সাথে ডিবেট করতেছে। ক্লোজিং গভর্নমেন্ট এসে কম্প্যারিজন দিবে, ক্লোজিং গভর্নমেন্টের হুইপ এসে সবগুলা হাউসের মানে হুইপের আরেকটা কাজ হইতেছে হাউস কম্প্যারিজন দেওয়া। অর্থাৎ এপি ডিবেটে আমরা যেমন ওয়ার্ল্ড কম্প্যারিজন করি, বিপি ডিবেটের হুইপরা এসে প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের কম্প্যারিজন করে দেখায় যে এই দলটা সবচাইতে বেশি আগায় ছিল বাট তাদেরকেও আমরা বিট করছি, সুতরাং আমরাই সবচাইতে বেশি আগায় থাকি, ঠিক আছে? অর্থাৎ 2টা হুইপেরই কাজ হচ্ছে সামারাইজ করা, কম্প্যারিজন করা, ঠিক আছে? আপনাকে আপনার অপোজিট বেঞ্চের 2টা বেঞ্চের আর্গুমেন্টই খণ্ডন করতে হবে লোয়ার হাউসে থাকলে, বাট কোনটাকে আপনি আগে খণ্ডন করবেন বা সবগুলা খণ্ডন করতে পারবেন কিনা, এটাই হচ্ছে কম্পিটিশন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলো। আচ্ছা, মুখের কাছে নিয়ে বলো তাহলে সবাই শুনতে পাবে।
আচ্ছা, বুঝতে পারছি। কম্প্যারিজনটা কিভাবে করবে? বিষয়টা হচ্ছে কম্প্যারিজন করার ক্ষেত্রে আপনার 7 মিনিট সময়ের মধ্যে আপনাকে তো আগে যুক্তি খণ্ডন করতে হবে, আপনার নিজের দলের আর্গুমেন্ট ইলাবোরেট করতে হবে, অনেক কিছু করতে হবে। এরপর কম্প্যারিজন করার জন্য আমরা হয়তোবা সর্বোচ্চ 2 মিনিট বা 1.5 মিনিট বা 1 মিনিট সময় পাই। এখন এই 2 মিনিটের মধ্যে তো পুরা ডিবেটের টোটাল কম্প্যারিজন হয়তোবা করা পসিবল হবে না। যদি সময় থাকে তাহলে সবগুলোর সাথে সবগুলোর কম্প্যারিজন করতে পারলে সেটা ভালো, কিন্তু সাধারণত সময় থাকে না। সো আপনাকে প্রায়োরিটির বেসিসে কম্প্যারিজন করতে হবে। আপনাকে সবার আগে, আপনি যদি র্যাঙ্ক 1 করতে চান তাহলে আপনাকে দেখাইতে হবে যে বাকি 3টা দলের মধ্যে কোন দল কম্প্যারেটিভলি সবচাইতে বেশি ভালো করছে, ঠিক আছে? সো বাকি 3টা দলের মধ্যে যেই দল সবচাইতে বেশি ভালো করছে সেই দলের সাথে আপনার নিজের দলের কম্প্যারিজন দেখাবেন। আপনি দেখাবেন যে বাকি 3টা দলের মধ্যে এই দল সবচাইতে ভালো এবং তার চাইতে আমি বেশি ভালো, এই জন্য আমি ডিবেটটা জিতি, ঠিক আছে? অর্থাৎ সবচাইতে বেস্ট দলের সাথে নিজের কম্প্যারিজন করে নিজেকে উইন দেখানোর পর এরপর আপনি বাকি দলগুলা, মানে ওই দলটা কেন বাকি দলের চাইতে ভালো, সময় থাকলে এটাও আপনি কম্প্যারিজন করে দেখাইতে পারেন। এমনি করে প্রায়োরিটির বেসিসে আপনি কম্প্যারিজন করবেন, ঠিক আছে? হ্যাঁ, বলো নবী। ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটে প্যারালাল ডিবেট হয় কি না? প্রথমত চ্যালেঞ্জ ডিবেট হয় না। প্যারালাল ডিবেট বলতে এপি ডিবেটে আমরা চ্যালেঞ্জ ডিবেটকে বুঝি। বিপি ডিবেটে মানে চ্যালেঞ্জ ডিবেট বা প্যারালাল ডিবেট হওয়ার কোনো কথা না, কারণ মানে এখানে তো বাধা ধরা কোনো সংজ্ঞায়ন বা ক্যারেক্টারাইজেশন নাই। যদি কারো কাছে মনে হয় যে অন্যান্য দল রেলিভেন্ট কেস নিয়ে আসতে পারে নাই, তাহলে আমি নিজে রেলিভেন্ট ক্যারেক্টারাইজেশন নিয়ে আসতে পারবো, রেলিভেন্ট হচ্ছে আর্গুমেন্ট বা রেলিভেন্ট এক্সাম্পলগুলো নিয়ে আসতে পারবো। সুতরাং এই জায়গায় মানে প্যারালাল ডিবেট তখনই হবে যদি বাকি 3টা দলই হইতেছে ডিবেট না বুঝে বা খুবই খারাপ ডিবেট করে, তখন প্যারালাল ডিবেট হইতে পারে। বাট কথা হইতেছে যে প্যারালাল ডিবেট করতে হবে এরকম কোনো নেসেসিটি নাই। ডিবেটটা যত বেশি এঙ্গেজিং করার চেষ্টা করা হবে তত বেশি ভালো হবে। অর্থাৎ না না, মানে এখানে সংজ্ঞায়নের কোনো বাধা ধরা বিষয়ই নাই। মানে তোমার কাছে যদি মনে হয় যে না আমি প্রধানমন্ত্রীর সংজ্ঞায়ন মানবো না, তুমি মাইনো না, তুমি না মাইনেও ডিবেটটা করতে পারো, তুমি তোমার মতো করে সংজ্ঞায়ন করেও ডিবেটটা করতে পারো। বাট তোমাকে প্রুফ করতে হবে। মনে করেন আমি আপনাদেরকে লাস্ট একটা কথা বলি, এটা বলেই শেষ করবো, আমার সেশনের টাইম শেষ, আর একজন ট্রেনার এসে বসে আছে, তার হচ্ছে 4টা থেকে সেশন নেওয়ার কথা। সো তার সেশনটা আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন। বিপি ডিবেটে 4টা দলই নিজের নিজের মতো করে ক্যারেক্টারাইজেশন আনতে পারে, ঠিক আছে? অর্থাৎ লোয়ার 2টা হাউসেরও ফার্স্ট স্পিকার নতুন ক্যারেক্টারাইজেশন আনতে পারবে। বাট কথা হইতেছে যে লোয়ার হাউস থেকে নতুন করে ক্যারেক্টারাইজেশন আনাটা সবসময় নেসেসারি না, অনেক সময় এটা টাইম ওয়েস্ট হয়। বাট যদি এমন হয় যে এমন একটা মোশন, যেই মোশনে আসলে ক্যারেক্টারাইজেশন করেই ডিবেট করতে হবে, অর্থাৎ 4টা দলই ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারাইজেশন নিয়ে আসছে, তাহলে কম্প্যারেটিভলি যেই দল সবচাইতে বেশি ভালো ক্যারেক্টারাইজেশন দিতে পারবে বা সবচাইতে বেশি রেলিভেন্ট, বেশি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারাইজেশন দিতে পারবে বা সবচাইতে বেশি ভালো ভিজুয়ালাইজ করতে পারবে, সেই দলের ক্যারেক্টারাইজেশন হাউসে বেশি প্রায়োরিটি পাবে বা বেশি ক্রেডিট পাবে, ঠিক আছে? অর্থাৎ আপনি চাইলে ডিফারেন্ট ক্যারেক্টারাইজেশন দিতেই পারেন, বাট আপনাকে প্রুফ করতে হবে যে কেন আপনার ক্যারেক্টারাইজেশনটা কম্পারেটিভলি বেশি ভালো বা বেশি রিজনেবল, ঠিক আছে? বুঝাইতে পারছি? আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো জুবাইর, বলো, মাইক বলো। এপি ডিবেটের সেম প্রসেসে দিবে কিনা? হ্যাঁ, মানে আর্গুমেন্ট তো দেওয়ার প্রসেস সব জায়গাতে একই রকমই হয়। মানে তারা যেহেতু ওপেনিং ডিবেট করতেছে, তারা এপি ডিবেটেও যেমনি আর্গুমেন্ট দেয় তেমনি আর্গুমেন্ট দিবে। বাট আর্গুমেন্ট না না, ক্লোজিংটা সেম ভাবে কেন আর্গুমেন্ট দিবে? মানে ক্লোজিং হাউস মানে লোয়ার হাউস, হ্যাঁ হ্যাঁ সেম প্রসেসেই দিবে, জাস্ট তাদেরকে বুঝাইতে হবে তার আর্গুমেন্ট কেন বেশি ইম্পর্টেন্ট বা বেশি এক্সক্লুসিভ, সেম প্রসেসে আর্গুমেন্ট দিবে। হ্যাঁ অবশ্যই, মানে ওই যে বললাম যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটের লাস্ট 2জন স্পিকার ছাড়া, অর্থাৎ 2জন হুইপ ছাড়া সবাই ইচ্ছা মতো নতুন আর্গুমেন্ট আনতে পারবে, ঠিক আছে? বাট লাস্ট 2টা স্পিকারকে আর্গুমেন্ট আনতে হইলে সেটা হয় রিবাটল হিসাবে আনতে হবে অথবা আগের কোনো আর্গুমেন্টের এক্সটেনশন হিসাবে আনতে হবে, ঠিক আছে?
আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে সেশনটা মনে হয় শেষ করে পরের সেশনের দিকে যাওয়া ভালো। সো সেশনটা কত বেশি খারাপ হয়েছে? মানে অনেক বেশি খারাপ হয়েছে? বুঝাইতে পারছি? বিপি ডিবেট এরপর করতে পারবেন? হ্যাঁ, পারবেন না? তাহলে তো খুবই খারাপ সেশন হয়েছে। এত এত বেশি খারাপ সেশন হয়েছে যে কেউ হাততালিও দিল না। সো সবাইকে থ্যাংক ইউ। সো ক্লাস